জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত তান্ত্রিক সাধনা থেকে আমরা পাঠ করছিলাম। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা ৭৯ এর কিছু অংশ থেকে পৃষ্ঠা সংখ্যা ৮০ এর কিছু অংশ পর্যন্ত। আজ আমরা এই অধ্যায়ের ১১তম দিন পাঠ করছি, অর্থাৎ টানা ১১ দিন যাবৎ পাঠ করছি। এর আগের পাঠে আমরা দেখেছি ঠাকুর এরকম ভাবছিলেন যে ব্রাহ্মণী তো বলছেন, শাস্ত্রে লেখা আছে অবতার অসংখ্য হতে পারে, তাহলে গৌরাঙ্গও কি অবতার? তার এই মনে সন্দেহ এসেছে এবং সেই সন্দেহ ভঞ্জনের জন্য কি ঘটনা ঘটলো সেই ঘটনাটি আমরা বিগত দিনের পাঠে দেখেছি। তিনি একদিন বটবৃক্ষ তলে বসে এই কথা ভাবছেন, এমন সময় তার কান ফাটা একটা আওয়াজ শুনলেন। গঙ্গার মাঝখানের জল দুফাক হয়ে ফেটে গিয়ে তার মধ্যে থেকে কীর্তন দল মাতোয়ারা হয়ে উঠে এলো যেন, এবং তার মধ্যে দুজন সুপুরুষ আছেন এবং যে যে লোকগুলি কীর্তন করছেন তাদের সবাইকেই যেন ঠাকুর চেনেন, এবং তারা ওই জল থেকে উঠে এসে ঠাকুরকে ঘিরে বেশ কিছুক্ষণ কীর্তন করে আবার সেই জলেই গিয়ে মিলিয়ে গেলেন। তাই এই পুথিকার তখন বলছেন, জলবিম্ব উঠে যেন লয় হয় জলে, তেমতি ডুবিল দল গঙ্গার সলিলে। গৌরাঙ্গ অবতার কিনা শ্রীপ্রভুর মনে অসম্ভব সন্দেহ সমুদিত হইল কেন? এই অসম্ভব সন্দেহটা ঠাকুরের মনে উঠলো কেন? এর বিশেষ কারণ আছে, বিশেষ কারণ আছে। শুনো শুনো মন, বিশ্বগুরু রূপে প্রভু ব্রহ্ম সনাতন। তিনি তো শুধু এই দলের গুরু, ওই সম্প্রদায়ের গুরু নন, তিনি বিশ্বগুরু রূপে সকলের কাছে হাজির হয়েছেন। সুতরাং এই জগতে যত রকম ভাব সমন্বিত মানুষ আছেন তাদের কেউ কেউ রামকে অবতার বলে মানেন, কৃষ্ণকে অবতার বলে মানেন, কিন্তু গৌরাঙ্গ যে অবতার সেইটি মানতে অনেকেরই সেই সময় পর্যন্ত ভীষণ আপত্তি ছিল। কেননা বিনাশ, সেই সন্দেহ বিনাশ করার জন্যই বিনাশিতে তমসন্ধ লোচন আধার, চৈতন্য আলোকে দেখে ইষ্ট আপনার। প্রবল পাশ্চাত্য শিক্ষা এবে বর্তমানে জড়বাদী অবতার আদতে না মানে। রামে কৃষ্ণে যদ্যপি কাহারও কিছু ভক্তি, গৌরাঙ্গ অবতারে করে ভীষণ আপত্তি। তাই লীলা ছলে করি গৌরাঙ্গ দর্শন, জগতের করিলেন সন্দেহ ভজন। ঠাকুর তাই এই ভাব চক্ষে এই গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা দেখলেন, গঙ্গার জল থেকে দুফালি হয়ে উঠে এসে তার সামনে করলেন এবং মিলিয়ে গেলেন। এইটি করে দেখালেন যে ইনিও একটি অবতার। এই অবধি আমরা বিগত দিনে পাঠ করেছিলাম। আজকের পাঠে দেখব পুথিকার তার নিজের সাধ্যমতো কিভাবে পুথির বর্ণনা করেছেন সেই অংশটি। এইখানে এক কথা শুনো বলি মন, উপনিষদ আদি বেদ সরদর্শন, গীতা গাথা তন্ত্রমালা 18 পুরাণ, জগতে যাবৎ শাস্ত্র উপায় বিধান, প্রভুর আসন কেহ পরশিতে নারে, এত দূরান্তর এত দূর দূরান্তর মায়ার উপরে, জানি আমি শুনে লোকে কবে কথা নানা, যেমন লেখক তার মতো মাথা খানা, বুদ্ধি সাধ্য পরাগতা জ্ঞান ভাষায়, পরাধীন দাস্যবৃত্তি পেটেরও জ্বালায়, মশা মারা দশা খানি চাপড়ে না টেকে, ভূত প্রেত পায় লজ্জা মূর্তিখানা দেখে, চঞ্চল মনের বৃত্তি কপি পরাজিত, কপি কবি কাব্য তার তেমতি রঞ্জিত, কেবল রঞ্জিত নয় রঞ্জিত অতিশয়, পূজক ব্রাহ্মণে ব্রহ্ম সনাতন কয়, জানিয়াও ক্ষান্ত থাকি সাধ্যে না কুলায়, পাছু থাকি কেহ যেন প্রবৃত্তি জন্মায়, প্রত্যক্ষেতে দেখো দেখা যাহা যাহা কিছু শোনা, যা বলে বলুক লোকে করিব বর্ণনা। পুথিকার বলছেন এখানে তার নিজের বুদ্ধি খুবই সামান্য, তিনি দাস্যবৃত্তি করেন, পেটের জ্বালায় লোকের কাছে কাজ করেন, এবং তার চেহারাটা খুবই ক্ষীণ পাতলা এবং মশা মারার মতো দশা, তার এক চর দিলে তার শরীর টিকবে না এরকম অবস্থা, ভূত প্রেত লজ্জা পেয়ে যায় তার মূর্তি দেখে, এখানেও তাকে পরিচয় দিচ্ছেন এরকম ভাবে। তো তিনি এখন কি করছেন না, তার সাধ্যে না কুলালেও ঠাকুরের কথা তিনি লিখতে উঠেছেন, তাই তিনি লিখতে বসেছেন যেহেতু, তাই তিনি বলছেন যে লোকে যা ভাবে ভাবুক, আমি আমার যতটুকু সাধ্য করে যাব, জানি এর জন্য লোকে হয়তো আমাকে নানান কথা বলবে, কিন্তু এতে কিছু করার নেই, কেননা প্রত্যক্ষে যা দেখেছি এবং যা শুনেছি
সেই মতোই আমি বর্ণনা করে যাব। তার ফলে লোকে যা বলে বলুক, তাতে কিছু যায় আসে না। আন্তরিক ভাবে হয়ে যদি যখন কেউ কোনো কিছু করেন, তখন তাতে কারোর কোনো কিছু বলার থাকে না। তাই তো স্বামীজি পরবর্তীকালে তার এই পুঁথিপাঠ শুনে এবং করে বলেছেন যে এই যে পুঁথিপাঠ করে তিনি যে কি মহৎ কাজ করেছেন, কালে বুঝবি। তোরা গ্রামে গ্রামে যা, ঘরে ঘরে যা, গিয়ে এই ঠাকুরের কথা প্রচার কর। বিভিন্ন স্থানে গ্রামে লোক জড়ো করে এই পুঁথিপাঠ করে শোনা। আজও আমরা সেই কাজ সঠিকভাবে সেরকম করে উঠতে পারিনি। আমরা যেন পুঁথিকারের এই কথা মতো যতটুকু প্রত্যক্ষ হতে পুঁথিকার দেখেছেন এবং শুনেছেন, যা বর্ণনা করেছেন, সেইটি আমরাও বর্ণনা করতে থাকি, পাঠ করতে থাকি, শ্রবণ করতে থাকি। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। জয় ঠাকুর, নমস্কার।